তোমাকে বুঝতে হবে যে ডায়রিয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি তোমার ফ্লুইড থেরাপি নয়। ভাই বাংলাদেশে ডায়াবেটিক পেশেন্ট গুলোকে স্যালাইন ঝুলিয়ে ট্রিটমেন্ট শেষ করে দেওয়া হয়। তাহলে হার্টম্যান সলিউশনে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট থাকে, যেখানে কোন ফ্লুইড দেব, কখন দেব, কিভাবে দিব, কত দ্রুত দেব, এই জিনিসগুলাই একজন ভেটেরিনিয়ানকে আলাদা সোডিয়াম ল্যাকটেটটা লিভারে কনভার্ট হয়ে বাইকার্বনেটে পরিণত হয়। ফিল্ড সিনারিওতে এখনো ব্লাইন্ডলি ফ্লুইড ইউজ করা হয়। এবং সিভিয়ার ডায়রিয়া থেকে যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে বাংলাদেশে একটা স্যালাইন পাওয়া যায়, সেটা হচ্ছে কলেরা স্যালাইন, যেটা বাংলাদেশের নিজস্ব তৈরি। কারণ একসময় বাংলাদেশে কলেরা প্যান্ডামিক কেস কল্পনা করুন তো, একটা বিড়াল 2 দিন ধরে ভমিটিং করতেছে, সে খাবার খাচ্ছে না, সে খুবই উইক হয়ে গেছে। তার রং ফ্লুইড একটা এনিমেলকে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে। খুবই একটা মানে ম্যাজিক্যাল একটা স্যালাইন। এটাকে তোমার লাইফ সেভিং স্যালাইনও অনেক সময় বলা হয়, কারণ এখানে অন্যান্য ইলেকট্রোলাইটের সাথে গ্লুকোজও থাকে, এবং এই গ্লুকোজ তোমার সোডিয়ামের অ্যাবসর্পশনটাকে একটা ডগ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হসপিটালে আসলো, তার কন্ডিশন হচ্ছে সিভিয়ার ব্লিডিং, ট্যাকাইকার্ডিয়া, এক্সট্রিমিটিস গুলো কোল্ড হয়ে আছে। সেক্ষেত্রে আপনি এজ এ ভেটেরিনিয়ান আপনি কি ফ্লুইড চুজ করবেন বা এই কেসটা কিভাবে অ্যাপ্রোচ করবেন? আসলে বাংলাদেশি বা বাঙালিরা সবকিছুতে বেশি কোনো কিছু থেকে একটু উপকার পাইলে ওইটা দিতেই থাকো। এজ এ ভেটেরিনারিয়ান আপনার ফার্স্ট ফিজিওলজি কনসার্ন কি হবে এই কেসের ক্ষেত্রে? এই সব থেকে ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য আমাদেরকে ফ্লুইড থেরাপি দিতে হয়। গ্লুকোজ, এনিমেল খাচ্ছে না, গ্লুকোজ। আপনার বিড়াল চুপচাপ, গ্লুকোজ। আপনার এনিমেল ডিপ্রেসড, গ্লুকোজ। সেকেন্ড বিষয়টা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্টে স্যালাইনের সাথে ডেক্সট্রোজ দিলে তোমার অনেক ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশন তৈরি করতে পারে। সেটা হলো হার্টম্যান সলিউশন ইউজ করব নাকি নরমাল স্যালাইন ইউজ করব? একদিকে আমার বডিতে বাইকার্বনেট বেড়ে গিয়েছে, তারপরে আবার বাইকার্বনেট আসছে স্যালাইন থেকে, সেক্ষেত্রে আমার মেটাবলিক অ্যালকালোসিসের কন্ডিশন আরো বেড়ে যেতে পারে। ভাই লার্জ অ্যানিমাল পেপসিসের ক্ষেত্রে খুবই কমন একটা সিনারিও হচ্ছে মিল্ক ফিভার। ভাই বাংলাদেশের এখনো অনেকগুলো মিথ প্রচলিত, যেমন শরীর দুর্বল একটা স্যালাইন দিয়ে দাও, তারপরে কুকুর খাচ্ছে না বমি হচ্ছে তাকে একটা স্যালাইন মেরে দাও, বিড়াল খাচ্ছে না স্যালাইন দিয়ে দাও, গরুর পাতলা পায়খানা স্যালাইন দিয়ে দাও। আসলে কি সব স্যালাইন একই? সব ফ্লুইড কি একই রকম ভাবে কাজ করে? আর যদি আমি কোনো ভুল ফ্লুইড আমি চুজ করি, সেক্ষেত্রে কি একটা এনিমেলকে সে মেরে ফেলতে পারে? অবশ্যই পারে। ফ্লুইড থেরাপি অ্যানিমালে লাইফ সেভিং হলেও আমরা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং রুটে দিয়ে থাকি, তাহলে সেটি অনেক ক্ষেত্রেই অ্যানিমালের কার্ডিয়াক ফেলার সহ আদার্স নেগেটিভ ইফেক্ট করে থাকে, যা অনেক সময় অ্যানিমালের মৃত্যুরও কারণ হতে পারে। আসসালামু আলাইকুম, আমি সিয়াম, ভেটমেড এক্সপ্লেইন বাই সিয়াম আয়োজিত আজকের এই বিশেষ পডকাস্টে আমাদের অতিথি হলো আমার সিনিয়র ভাই সুলাইমান আশিক ভাই। ধন্যবাদ শ্যাম, তোমার পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যিকার অর্থে বাংলাদেশে ভেটেরিনারি সেক্টরে ফ্লুইড থেরাপি খুবই একটা প্রচলিত এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রায় সব ভেটেরিনারিয়ানটা ইউজ করি, কিন্তু আমরা খুব কম মানুষই আছে যারা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানি। যেমন ফ্লুইড থেরাপি কি, কোন ক্ষেত্রে ইউজ করব, কোন কন্ডিশনে ইউজ করব, এবং এর ফুল প্রসিডিওরটা কি। আচ্ছা ভাই, গ্রামের দিকে খুব কমন একটা মিস্টেক আছে, যেমন কাফ ডায়রিয়া হোক বা শিপ গোট ডায়রিয়া হোক বা আপনার এক বিড়াল বা কুকুরের ডায়রিয়া হোক, ফার্স্ট ট্রিটমেন্ট হিসাবে 2 ব্যাগ স্যালাইন লাগাও। এটা কি আসলে ঠিক? তারপরে হচ্ছে ভাই, অনেস্টলি বলতে গেলে ভাই বাংলাদেশে ডায়াবেটিক পেশেন্ট গুলোকে স্যালাইন ঝুলিয়ে ট্রিটমেন্ট শেষ করে দেওয়া হয়। আসলে কি ডায়রিয়া শুধু স্যালাইন দিলে চলে যায়? এটা আসলে কতটা ডেঞ্জারাস? সুন্দর একটা কোশ্চেন করছো। আমাদেরকে বুঝতে হবে আসলে ডায়রিয়া কি। ডায়রিয়া আসলে কোনো ডিজিজ বলা যায় না, অ্যাকচুয়ালি এটা একটা কন্ডিশন যেটা বিভিন্ন ডিজিজে বা বিভিন্ন কারণেও হতে পারে। অ্যাকচুয়ালি ডায়রিয়া হচ্ছে তোমার ফ্রিকুয়েন্ট ওয়াটারি ডেফিকেশন, যেখানে তোমার পানির পরিমাণ অনেক বেশি থাকবে, যার ফলে তোমার ডায়রিয়াতে প্রচুর পরিমাণে ইন্টেস্টাইনাল ফ্লুইড লস হয়। এবং এই ইন্টেস্টাইনাল ফ্লুইড লস হওয়ার কারণে কি কি ঘটনা ঘটে? তো ইন্টেস্টাইনাল ফ্লুইড যেহেতু লস হচ্ছে, দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, যার ফলে কি হয়, তোমার হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে তোমার ডিহাইড্রেশন হয়, সাথে সাথে অনেকগুলো ইলেকট্রোলাইট তোমার লস হয়ে থাকে, যেমন তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এবং ইন্টেস্টাইনাল ফ্লুইডে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট। সো বডি থেকে প্রচুর পরিমাণে বাইকার্বনেট বের হয়ে যায়, এবং বাইকার্বনেট যেহেতু একটা অ্যালকালি সাবস্টেন্সেস, এবং বাইকার্বনেট লসের কারণে বডিতে তোমার একটা
অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, যেটাকে বলা হয় তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা ভাই, বুঝলাম। তো এখন ভাই আমার ফ্লুইড চুজ করার ক্ষেত্রে আমি আসলে কি দেখে বা কিভাবে ফ্লুইডটা চুজ করবো, ওটা যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। ডায়রিয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ফ্লুইড থেরাপি না। ডায়রিয়ার যে কজের কারণে হচ্ছে, যেমন তোমার ব্যাকটেরিয়া দ্বারা হলে আমরা অ্যান্টিবায়োটিক এবং গাট অ্যাক্টিভ সালফোনামাইড দিতে পারি। তোমার প্যারাসাইটিক কোনো কন্ডিশনের কারণে হলে অ্যানথেলমেন্টিক, প্রোটোজোয়ার কারণে হলে অ্যান্টিপ্রোটোজোয়াল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা ফ্লুইড থেরাপি কেন দেবো? আমি একটু আগেই তোমাকে বললাম যে ডায়রিয়ার কারণে কিছু কন্ডিশন তৈরি হয়, যেমন ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস। এই কন্ডিশনগুলো লাইফ থ্রেটেনিং একটা অ্যানিমালের জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই কন্ডিশনের কারণে শকও হতে পারে। সো অ্যানিমালকে ইমিডিয়েটলি লাইফ সেভিং হিসেবে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা ফ্লুইড থেরাপি দিয়ে থাকি। খুবই সুন্দরভাবে ভাই ডায়রিয়াটা আপনি বুঝিয়েছেন। এখন ভাই ডায়রিয়ার ক্ষেত্রে আমি কি স্যালাইন দেব, এটাও যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। ফ্লুইড থেরাপির জন্য অ্যাকচুয়ালি 2 ধরনের স্যালাইন রিকমেন্ডেশন করা হয়েছে। একটা হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট, যেটা হার্টম্যান সলিউশন নামে পরিচিত, আর সেকেন্ড হচ্ছে কলেরা স্যালাইন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন করে রিঙ্গার্স ল্যাকটেট, কারণ রিঙ্গার্স ল্যাকটেটকে বা হার্টম্যান সলিউশনকে তোমার একটা কমপ্লিট সলিউশন বলা হয়। ওয়াটারের সাথে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট থাকে, যেখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দূর করে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সোডিয়াম ল্যাকটেটটা লিভারে কনভার্ট হয়ে বাইকার্বনেটে পরিণত হয়, এবং এই বাইকার্বনেট যে মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনটা ডায়রিয়ার ক্ষেত্রে তৈরি হয় সেটা নিউট্রালাইজ করে দেয়। তবে প্রফিউজ এবং সিভিয়ার ডায়রিয়া থেকে যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে বাংলাদেশে একটা স্যালাইন পাওয়া যায়, সেটা হচ্ছে কলেরা স্যালাইন, যেটা বাংলাদেশের নিজস্ব তৈরি, কারণ একসময় বাংলাদেশে কলেরা প্যান্ডামিক হতো, সেটার থেকে অ্যাকচুয়ালি কলেরা স্যালাইনটা উদ্ভাবন করা হয়েছে। এবং এই কলেরা স্যালাইনের কম্পোজিশন যদি আমি দেখি, এখানে সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, এবং সোডিয়াম অ্যাসিডেট থাকে, যেটা লিভারে কনভার্ট হয়ে বাইকার্বনেট থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে সরাসরি বাইকার্বনেটও থাকে। কনফিউশন দেখা যায় যে আমরা হার্টম্যান সলিউশন দিব কি কলেরা স্যালাইন দিব। তো হার্টম্যান সলিউশন একটা কমপ্লিট ফ্লুইড এবং এর কম্পোজিশন বডির প্লাজমার কম্পোজিশনের কাছাকাছি। তবে সিভিয়ার কন্ডিশনে, যেখানে সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, সেখানে কলেরা স্যালাইনটাই প্রিফার করা হয়, কারণ কলেরা স্যালাইনে যে সোডিয়াম অ্যাসিডেট থাকে সেটা সোডিয়াম ল্যাকটেটের চেয়ে খুব দ্রুত বাইকার্বনেটে কনভার্ট হয় এবং খুব দ্রুত মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনটা নিউট্রালাইজ করে। তবে মাইল্ড ডায়রিয়ার ক্ষেত্রে, যেখানে মাইল্ড ডিহাইড্রেশন হচ্ছে, বাড়িতে তোমার ইমিডিয়েট ট্রিটমেন্ট হিসেবে তোমার ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস যে স্যালাইনটা পাওয়া যায় সেটা দেওয়া যেতে পারে। এটাও খুবই একটা ম্যাজিক্যাল একটা স্যালাইন, এটাকে তোমার লাইফ সেভিং স্যালাইনও অনেক সময় বলা হয়, কারণ এখানে অন্যান্য ইলেকট্রোলাইটের সাথে গ্লুকোজও থাকে এবং এই গ্লুকোজ তোমার সোডিয়ামের অ্যাবসর্পশনটাকে বাড়িয়ে দেয়। আবারও ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। ভাই এখন একটা মনে মনে একটা কেস কল্পনা করুন তো, একটা বিড়াল 2 দিন ধরে ভমিটিং করতেছে, সে খাবার খাচ্ছে না, সে খুবই উইক হয়ে গেছে। তার ওনার ডিপ্রেসড হয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল যে আমার ক্যাটের এই অবস্থায় করণীয় কি। কমেন্ট বক্সে নন ভেট, নন প্রফেশনাল যে যেমনি পারছে সবাই কমেন্ট করতেছে স্যালাইন দাও ঠিক হয়ে যাবে, এবং সেও ইউটিউব এবং চ্যাট জিপিটি থেকে সিদ্ধান্ত নিয়েই নিল যে আসলে আমার বিড়ালকে আমি এখন স্যালাইন দেব। অ্যাজ এ ভেটেরিনারিয়ান আপনার ফার্স্ট ফিজিওলজি কনসার্ন কি হবে এই কেসের ক্ষেত্রে? কি আর বলবো সিয়াম, বর্তমানে ইয়ার যুগে মানুষ কত কিছুই না করে, ইয়াই দিয়ে কি আর ট্রিটমেন্ট হয়? তাহলে ভেটেরিনারিয়ানের কি প্রয়োজন ছিল? অনেকে আসলে তোমার ডায়রিয়া আর ভূমিশনকে একভাবেই দেখে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আসলে আগে বুঝতে হবে ভূমিশন বা বমি কি। ভূমিশনকে যদি আমি ডেফিনিশন আকারে বলি, তাহলে আমি বলতে পারি ফোর্সফুল এক্সপালশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। যেমন ডায়রিয়ার ক্ষেত্রে তোমার ইন্টেস্টাইনাল কন্টেন্ট লস হয়, ভূমিশনের ক্ষেত্রে গ্যাস্ট্রিক কন্টেন্ট লস হয়। তো এখন গ্যাস্ট্রিক কন্টেন্টের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে HCl। তো ভূমিশনের ক্ষেত্রে তোমার প্রচুর পরিমাণে HCl লস হয়, এবং এই HCl লস হওয়ার কারণে বডিতে অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং তোমার একটা অ্যালকালোসিস কন্ডিশন তৈরি হয়, যেটাকে তোমার মেটাবলিক অ্যালকালোসিস বলে, এবং সাথে সাথে তোমার ক্লোরিনের পরিমাণ কমে যায়, যার কারণে তোমার হাইপোক্লোরেমিয়া তৈরি হতে পারে।
এছাড়া অনেক সময় তোমার গ্যাস্ট্রিক কন্টেন্টের মধ্যে তোমার পটাশিয়াম লস হয় এবং প্রচুর পরিমাণে তো ওয়াটার লস হচ্ছে, যার কারণে বডিতে ডিহাইড্রেশন তৈরি হয়। এক্ষেত্রে এই কন্ডিশনগুলো দূর করার জন্য তোমার স্পেসিফিক ট্রিটমেন্টের সাথে লাইফ সেভিং থেরাপি হিসেবে ফ্লুইড থেরাপি দেওয়া হয়। ফ্লুইড থেরাপি হিসেবে তোমার নর্মাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন দুইটাই দেওয়া যায়। তো ভাই একটা ইন্টারেস্টিং কনফিউশন আছে, সেটা হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় হার্টম্যান সলিউশন থেকে নর্মাল স্যালাইনকে বেশি প্রেফার করা হয়। এটা আসলে কতটা যুক্তিযুক্ত, আপনি এই ব্যাপারে কি বলেন? এক্সিলেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি। তো অনেক সময় এটা কনফিউশন হয় যে কোন স্যালাইন দেবো। অনেক সময় দেখা যায় যে কেউ আরএল দিচ্ছে বা রিঙ্গার সিলেক্টেড যেটা আমরা বলি, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মাল স্যালাইনও কেউ প্রিফার করতে। মোস্ট অফ দ্য টাইম হার্টম্যান সলিউশন বা রিঙ্গার সিলেক্টেডটাকে প্রিফার করা হয়, কারণ এটা একটা কমপ্লিট সলিউশন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার হার্টম্যান সলিউশনের থেকেও তোমার নর্মাল স্যালাইনটা বেশি প্রিফার করা হয়, কারণ তোমার হচ্ছে ভূমিশন কন্ডিশনে বডিতে প্রচুর পরিমাণে ব্লাডে তোমার বাইকার্বনেট জমা হয় বা বাইকার্বনেটের পরিমাণটা প্লাজমা লেভেলে বেড়ে যায়। আর তোমার যেহেতু হার্টম্যান সলিউশনে সোডিয়াম ল্যাকটেট থাকে, যেটা তোমার লিভারে কনভার্ট হয়ে বাইকার্বনেটে পরিণত হয়। সো একদিকে আমার বডিতে বাইকার্বনেট বেড়ে গিয়েছে, তারপরে আবার বাইকার্বনেট আসছে স্যালাইন থেকে, সেক্ষেত্রে আমার মেটাবলিক অ্যালকালোসিসের কন্ডিশন আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি কোনো ক্যাট বা ডগে ভূমিশন থেকে মেটাবলিক অ্যালকালোসিস কন্ডিশন আগে থেকে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল স্যালাইন দিব। আর দ্বিতীয় আর একটা কথা, যে নর্মাল স্যালাইনে হার্টম্যান সলিউশনের থেকে ক্লোরিনের পরিমাণ খুব বেশি থাকে, যার ফলে তোমার হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিসটা নিউট্রালাইজ করতে খুব ভালো কাজ করে। তবে এক্ষেত্রেও আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে তোমার নর্মাল স্যালাইন বেশি দেওয়ার কারণে প্রচুর পরিমাণে ক্লোরাইড আয়ন পেশেন্টের দেহে চলে যায়, যার কারণে তোমার হাইপার ক্লোরেমিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হতে পারে। ভাই আসলে কি বলবো, এত সুন্দর করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছেন, আমার মনে হচ্ছে আমি ভাই 1 ঘন্টা ধরে পডকাস্ট নেই। ভাই এখন সাউথ এশিয়ান একটা লিজেন্ডারি মিথ ডিসকাস করবো, সেটা হচ্ছে এনিম্যাল দুর্বল, গ্লুকোজ। এনিম্যাল খাচ্ছে না, গ্লুকোজ। আপনার বিড়াল চুপচাপ, গ্লুকোজ। আপনার এনিম্যাল ডিপ্রেসড, গ্লুকোজ। ভাই ডেক্সট্রোজ কি আসলে এখানে এনার্জি বুস্টার ইনজেকশন নাকি, যে সবাই আছে দেদারসি গ্লুকোজ মেরে দিচ্ছে? এটা কতটা যুক্তিযুক্ত? আসলে কথাটা শুনে একটু হাসি পাইলাম। ডেক্সট্রোজ তখনই স্যালাইনের সাথে ইউজ করা হয় যখন একটা অ্যানিমাল প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড, প্লাস অ্যানিমালের উইকনেসের মাত্রা অনেক বেশি, বা অ্যানিমালটা ক্যাসেকটিক কন্ডিশন, নেগেটিভ এনার্জি ব্যালেন্সে আছে। সেক্ষেত্রে হচ্ছে নর্মাল স্যালাইনের সাথে তোমার ডেক্সট্রোজের কম্বিনেশন পাওয়া যায়, যেমন ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন। এছাড়া বাজারে আরেকটা ডেক্সট্রোজের প্রিপারেশন পাওয়া যায়, যেটাকে ডেক্সট্রোজ অ্যাকোয়া বলা হয়। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডেক্সট্রোজ অ্যাকোয়াতে কোনো ইলেকট্রোলাইট থাকে না। সেক্ষেত্রে যদি তোমার উইকনেস, ডিহাইড্রেশনের সাথে সাথে ইলেকট্রোলাইট লস হয়, তাহলে ডেক্সট্রোজ অ্যাকোয়াটা দেওয়া যায় না, সেক্ষেত্রে হচ্ছে ডেক্সট্রোজ নর্মাল স্যালাইনটা দিতে হবে। তো এখন তোমার কোশ্চেনে আসি, যে তুমি কোশ্চেন করছিল ডেক্সট্রোজ কি এনার্জি বুস্টার? হ্যাঁ, ডেক্সট্রোজ তো এনার্জি দিচ্ছেই, তোমার উইকনেস কন্ডিশনে ডেক্সট্রোজ ইউজ করতেছি, কিন্তু এই ডেক্সট্রোজ ইউজ করার ক্ষেত্রেও তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত তোমাকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে অ্যানিমালের বডি টেম্পারেচার কত। তো তোমাকে আগে অ্যানিমালের বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে হবে। অ্যানিমালের বডি টেম্পারেচার যদি নর্মাল বডি টেম্পারেচার চেয়ে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ডেক্সট্রোজ স্যালাইন দিতে পারবে না, কারণ ডেক্সট্রোজ একটা এনার্জি সোর্স। এটা মেটাবলাইজড হয়ে এনার্জির সাথে প্রচুর পরিমাণে হিট তৈরি করবে। সো একদিকে তোমার অ্যানিমালের বডি টেম্পারেচার বেশি আছে, তারপরে আবার হিট তৈরি হচ্ছে, সো এটা একটা খারাপ কন্ডিশন তৈরি করতে পারে। সেকেন্ড বিষয়টা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্টে স্যালাইনের সাথে ডেক্সট্রোজ দিলে তোমার অনেক ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া কন্ডিশন তৈরি করতে পারে। অসাধারণ ভাই, অসাধারণ। কনফিউশনগুলো এত সুন্দর করে ক্লিয়ার করলেন, কি বলবো ভাই, এর আগে আমি নিজেও এইসব জিনিস নিয়ে খুবই কনফিউজ ছিলাম। থ্যাংক ইউ আপনাকে আবারও। এখন ভাই আরো একটা কেস কল্পনা করুন, যে একটা ডগ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হসপিটালে আসলো, তার কন্ডিশন হচ্ছে সিভিয়ার ব্লিডিং, ট্যাকাইকার্ডিয়া, এক্সট্রিমিটিস গুলো কোল্ড হয়ে আছে। সেক্ষেত্রে আপনি এজ এ ভেটেরিনারিয়ান আপনি কি ফ্লুইড চুজ করবেন, বা এই কেসটা কিভাবে অ্যাপ্রোচ করবেন? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক চলছে। একজন ভেটেরিনারিয়ান হিসাবে এই ধরনের কেসগুলো
আমাদেরকে প্রতিনিয়তই আমাদের যে ভার্সিটির ভেটেরিনারি টিচিং হসপিটাল রয়েছে সেখানে এই ধরনের কেসগুলো হ্যান্ডেল করতে হয়। তো এখানে তোমাকে বুঝতে হবে এই ধরনের কন্ডিশনে কি ঘটে। এই ধরনের কন্ডিশনে তোমার প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং এই হেমোরেজিক কন্ডিশনের কারণে ব্লাডের পরিমাণ দেহে কমে যায়, যার কারণে ব্লাডের প্লাজমা ভলিউম কমে যায়। এখন প্লাজমা ভলিউম কমলে কি কন্ডিশন তৈরি হয়? যেহেতু প্লাজমা ভলিউম কমে যাচ্ছে, তোমার ব্লাড প্রেশার কমে যায় এবং প্লাজমা ভলিউম কমার কারণে তোমার যে অ্যানিমালের টিস্যু বা সেলগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড এবং অক্সিজেন পায় না এবং সাথে সাথে তোমার হার্টবিট বেড়ে যায়, যেটাকে আমরা ট্রাকিকার্ডিয়া কন্ডিশন বলি, এবং সেল এবং টিস্যু তোমার পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড বা অক্সিজেন না পাওয়ার কারণে শকের মতো কন্ডিশন তৈরি হতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস। এ কারণে এই শক থেকে ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য আমাদেরকে ফ্লুইড থেরাপি দিতে হয়। আচ্ছা ভাই, এই ধরনের হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে আপনি কি ক্রিস্টালয়েড স্যালাইন দিবেন না কলয়েড স্যালাইন দিবেন? গ্রেট কোশ্চেন। এই কেসগুলোতে আমরা ফিজিশিয়ানরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আমার অ্যাপ্রোচটা কেমন হবে। তবে এক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি হিসাবে আইসোটোনিক ক্রিস্টালয়েড যে ফ্লুইডগুলো পাওয়া যায় সেগুলোই রিকমেন্ডেশন করা হয়। যেমন নর্মাল স্যালাইন, হার্টম্যান সলিউশন তুমি ইউজ করতে পারো। ভাই আসলে কি বলবো, আপনি যেভাবে প্রত্যেকটা কনসেপ্ট এত সুন্দর করে বুঝাচ্ছেন, আমি তো মনে হচ্ছে ভাই 24 ঘন্টা ধরে পডকাস্ট করে, কিন্তু আমার দর্শকের তো এত ধৈর্য কি আছে? মনে হয় তো নাই। সো আমরা আরো একটা টপিকে মুভ করে, ভাই লার্জ অ্যানিমাল প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই কমন একটা সিনারিও হচ্ছে মিল্ক ফিভার। এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা ক্যালসিয়াম ইউজ করি, কিন্তু এই ক্যালসিয়াম আমরা শুধু ক্যালসিয়াম হিসেবে ব্যবহার করি না, এটা আইভি ফ্লুইডের সাথে দেওয়া হয়। কিন্তু কেন ভাই, মানে আইভি ফ্লুইডের সাথেই কেন দিতে হবে, বা এটা না দিলে কি ক্ষতি হবে? এটার সঠিক অ্যাপ্রোচটা আসলে কি? মিল্ক ফিভার আসলে বাংলাদেশে খুব কমন একটা ডিজিজ। তো মিল্ক ফিভারের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে এটা আমাদেরকে জানতে হবে। মিল্ক ফিভারের ক্ষেত্রে একটা ক্যাটেলের ব্লাডে ক্যালসিয়াম লেভেল খুবই কমে যায়, যেটাকে আমরা হাইপোক্যালসিমিয়া বলি। সো এর ট্রিটমেন্ট হিসেবে আমরা ইমিডিয়েটলি ক্যালসিয়াম ইনজেকশন দিয়ে থাকি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালসিয়াম ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম ইনজেকশনকে কখনো আমরা মাসেলে দেওয়া উচিত না। তো মাসেলে যদি ক্যালসিয়াম ইনজেকশন দেওয়া হয় সেক্ষেত্রে মাসেল টিস্যু নেক্রোসিস হতে পারে। তো সেক্ষেত্রে তোমার ক্যালসিয়ামকে নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইনের সাথে মিক্সড করে দেওয়া হয়। এক্ষেত্রে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা তোমার ডায়ালুশন হয়ে যায়। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডায়ালুশন করার পরেও তোমাকে স্যালাইনটা খুবই ধীরে ধীরে দিতে হবে, যেন হার্ট খুব দ্রুত বেশি পরিমাণে ক্যালসিয়াম না পায়। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে, যেটা একজন ভেটেরিনারিয়ানকে সুবিধা দেয়। কোনো কারণে আইভি রুটে ইনজেকশন দিতে গিয়ে যদি নিডেল সারাউন্ডিং মাসেলে চলে যায়, সেক্ষেত্রে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ডায়ালুশন হওয়ার কারণে মাসেল নেক্রোসিস বা টিস্যু ইরিটেশনের সম্ভাবনাটা থাকে না। ভাই আবারও ধন্যবাদ কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। লাস্ট একটা কোশ্চেন আপনাকে ছেড়ে দিচ্ছি, সেটা হলো যত বেশি ফ্লুইড থেরাপি তত তাড়াতাড়ি রিকভারি, ইজ ইট রাইট? আসলে বাংলাদেশি বা বাঙালিরা সবকিছুতে বেশি বেশি কোনো কিছু থেকে একটু উপকার পাইলে ওইটা দিতেই থাকো, কিন্তু বেশি দিলে যে খারাপ কিছু হইতে পারে এটা তারা জানেও না, বা এই বিষয়ে তারা অ্যাকচুয়ালি সচেতনও না। এখন কোশ্চেন হচ্ছে বেশি ফ্লুইড দিলে কি হবে। বেশি ফ্লুইড যদি আমি দিই তাহলে ব্লাড ভেসেলস এর মধ্যে প্লাজমা ফ্লুইড বেড়ে যাবে, যার ফলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বেড়ে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেলে তোমার কি হয় এটা জানো তুমি? সেটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড তোমার টিস্যু স্পেসে লিকেজ হয়, যার কারণে বডি ক্যাভিটি এবং অ্যানিমালের যে লোয়ার এক্সট্রিমিটিস গুলো রয়েছে যেমন লিম্ব, এখানে ফ্লুইড জমা হতে পারে, যেটাকে আমরা এডেমা বলি। একটা ডেঞ্জারাস কন্ডিশন এক্ষেত্রে তৈরি হতে পারে, সেটা হচ্ছে পালমোনারি এডেমা, যেখানে তোমার লাঙে ফ্লুইড জমা হয় অতিরিক্ত স্যালাইন দেওয়ার কারণে। তো এখন এই পালমোনারি এডেমা হলে কি হইতে পারে? এই পালমোনারি এডেমা হলে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যায়, অক্সিজেন এক্সচেঞ্জে বাধাপ্রাপ্ত হয় এবং তোমার ট্রাকিপনিয়া কন্ডিশন তৈরি হতে পারে। এবং কন্ডিশন যদি খুবই ক্রিটিক্যাল হয়, অ্যানিমাল অনেক সময় মারাও যেতে পারে। ভাই আপনাকে আবারও ধন্যবাদ এত সময় ধরে এত সুন্দরভাবে টপিকগুলা ক্লিয়ার করার জন্য, এবং আমাদের ভেটমেড এক্সপ্লেইন বাই সিয়াম চ্যানেলের সাথে থাকার জন্য।
এখন আপনি আমার দর্শকের জন্য কিছু পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ শ্যাম, তোমার এই ইনিশিয়েটিভটি খুবই প্রশংসাযোগ্য এবং আমি বিশ্বাস করি তোমার এই ভিডিও বা পডকাস্টের মাধ্যমে অনেক দর্শক আছে যারা সচেতন হবে এবং কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া তারা কোনো কোয়াক বা বাড়ির আশেপাশে কাউকে দিয়ে কখনোই ফ্লুইড থেরাপি দিবে না। দর্শকদেরও বলতে চাই যে আমরা একটু সচেতন হই এবং কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ ব্যতীত কোনো ট্রিটমেন্ট বা কোনো ফ্লুইড থেরাপি যেন আমরা কখনোই অ্যানিমালকে না দিয়ে থাকি। হোপফুলি আজকের এই পডকাস্ট থেকে আপনি অনেক নতুন নতুন কনসেপ্ট ক্লিয়ার করেছেন এবং আমি নিজেও একটা বিষয় ক্লিয়ার হয়েছি। ফ্লুইড থেরাপি মানে একটা স্যালাইনের বোতল না, সেটা হলো ফিজিওলজি, প্যাথোলজি, ইমার্জেন্সি মেডিসিন এবং ক্লিনিক্যাল জাজমেন্টের একটা কম্বিনেশন। আর কোন ফ্লুইড কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কত দ্রুত দিতে হবে, এই জিনিসগুলাই একজন ভেটেরিনিয়ানকে আলাদা করে। বাংলাদেশের ফিল্ড সিনারিওতে এখনো ব্লাইন্ডলি ফ্লুইড ইউজ করা হয়। ফ্লুইড থেরাপি যেমন ম্যাজিকের মতো কাজ করে, একটা মৃত্যু সজ্জার এনিমেলকে জীবিত করে তোলে, ঠিক তেমনি রং ফ্লুইড চুজ করার কারণে একটা এনিমেলকে মৃত্যুর দিকে ধাবিত করে দেয়। সো আজকের ডিসকাশন শেষে আমরা সবাই ক্লিয়ার হয়েছি ফ্লুইড থেরাপি কিভাবে ইউজ করা হবে। সো নেক্সট পডকাস্ট বা ডিসকাশন টপিক কি হতে পারে কমেন্ট বক্সে লিখুন এবং এইরকম ইন্টারেস্টিং কনসেপচুয়াল ভিডিও পেতে ভেটমেড এক্সপ্লেইন বাই সিয়ামের সাথেই থাকুন। ধন্যবাদ।